দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মনিরা। জানাবো দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো, আলোচনা করব বিশেষ একটি খবর নিয়ে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের পরিবর্তন। পট পরিবর্তনের ধাক্কা এবার লাগতে যাচ্ছে বেসরকারি ইসলামী ব্যাংকে। এর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে এস আলম গ্রুপ হারাতে যাচ্ছে ব্যাংকটির নিয়ন্ত্রণ। বর্তমানে ব্যাংকটিতে এস আলম গ্রুপ ছাড়া অন্য কোনো পরিচালকের হাতে এককভাবে 2% শেয়ার নেই। এই কারণে কেবল স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকটি চালানো হবে বলে জানিয়েছেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের এই পালাবদল নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী শেখ শাফায়েত হোসেন। শাফায়েত, আপনাকে স্বাগত। নীরা, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই জানতে চাই, ইসলামী ব্যাংক নিয়ে যে সংকট, তার শুরুটা কোথা থেকে? এস আলম কখন নিয়ন্ত্রণ নিয়েছিল? ইসলামী ব্যাংকের যে সংকট, সংকট বলতে কি, যে আজকের যে পর্যায়ে এসেছে, এর পেছনে আসলে একটা বড় কারণ ছিল যে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তখন ছিল, এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এটা আসলে গত 2009 সালের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা ছিল যে ইসলামী ব্যাংকে জামাত ইসলামীর কিছু বিনিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, এবং সে কারণেই দেখা গেছে যে আসলে ওই আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই, এটা শুধু 2013 সালের থেকে না, মানে এই ব্যাংকটাতে জামাত মুক্ত করার একটা প্রক্রিয়া ছিল। তো এটা ধাপে ধাপে এসে কয়েকটা সংস্করণের মধ্যে থেকে সর্বশেষ 2017 সালে এই ব্যাংকটাতে দখল নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এর আগে এই জামাতের নিয়ন্ত্রণ মুক্ত করতেও আমরা কয়েক দফা সেখানে কিছু সংস্কার দেখেছি। যেমন একসময় আরস্ত খানকে সেই ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছিল, পরবর্তীতে তাদের আগের যে এমডি ছিল আব্দুল মান্নান, তাকে পদত্যাগ করতে হয়েছিল। মূলত তখনকার এমডি আব্দুল মান্নানের পদত্যাগের পর থেকেই এই ব্যাংকটা আসলে আর জামাতের নিয়ন্ত্রণে ছিল না, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনকে দিয়েই তখন চালানো হতো। তো 2017 সালের পর থেকে মূলত শুরু হয় এইটা এস আলমের হাতে যাওয়ার প্রক্রিয়াটা। এই মুহূর্তে ব্যাংকটির পর্ষদে এস আলমের অবস্থানটা আমাদেরকে একটু বলবেন। আজকে পর্যন্ত আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে এখন থেকে আসলে এস আলমের কোনো মানে পরিচালক এই ইসলামী ব্যাংকে থাকবে না। আগামী 2 দিনের মধ্যে তারা এখানে কিছু স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে এবং তাদেরকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেবে যে এই ব্যাংকের পরিচালনা পর্ষদকে ভেঙে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে। এই বিষয়টা তারা আজকে এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে। তো এই হচ্ছে আজকের এস আলমের, আপনি জানেন এস আলমের মালিক ছেলে, সেই এই ব্যাংকে এখন পর্যন্ত চেয়ারম্যান ছিল, এবং তার বিভিন্ন আত্মীয় স্বজন এবং যে তাদের ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা নির্বাহীদেরকে দিয়ে এই ব্যাংকে তাদের পরিচালনা পর্ষদ গঠন করা ছিল, যা আসলে আজকে থেকে একরকম বিলুপ্ত বলা যায় আর কি। শাফায়েত, আমরা জানতে পেরেছি নামে বেনামে ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ প্রায় 75,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এই অর্থ উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? হ্যাঁ, আসলে আমরা যে তথ্যটা জানি এখন পর্যন্ত এই 75,000 কোটি টাকার কথাও যেটা এসেছে, সেটাও আসলে যে এই 75,000 কোটি টাকা কিনা বা তার থেকে আরও কিছু বেশিও হতে পারে, অথবা এটার কমও হতে পারে। কিন্তু এই তথ্যগুলো আসলে আমরা এখন পর্যন্ত যেগুলো জানতে পারি সেটা আসলে বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া থেকে আসা তথ্য। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য আমাদেরকে তারা জানায়নি যে ইসলামী ব্যাংকের থেকে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে কত টাকা ঋণ নেওয়া আছে সেটা নিয়ে তারা কাজ করছে। এখন পর্যন্ত তারা এটা প্রকাশ করেনি যে ঠিক কত টাকা তারা ঋণ নিয়েছে। তবে এখন পর্যন্ত যে খবরগুলো আমরা মিডিয়ার বরাতে পাই, তাতে শুধু ইসলামী ব্যাংকেই এই রকমের একটা অঙ্কের টাকা তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অথবা বেনামে বের করে নিয়েছে। এটা 75,000 কোটি টাকার বেশি এখন পর্যন্ত জানা যায় আর কি।
এই মুহূর্তে দেশে বিভিন্ন ব্যাংকের যে আর্থিক কেলেঙ্কারির বিষয় নিয়ে আলোচনা চলছে, এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান কি জানতে পেরেছেন? এখন এটা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্নভাবে বলছে যে এটা আসলে যে ব্যাংকিং যে নিয়ম কানুনগুলো আছে তার মধ্যে থেকেই তো তাদের এই উদ্ধার প্রক্রিয়াগুলো শুরু হবে। তো সে তার অংশ হিসেবে আজকে যেমনটা করা হয়েছে তাদের পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে একটা ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি বিদ্যমান থাকে তারা অবশ্যই সেখানে বিভিন্ন রকমের ঋণ অনিয়ম বা জালিয়াতি উদ্ঘাটন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সেজন্যই তাদেরকে আসলে প্রথমে পর্ষদ থেকে রিমুভ করা হয়েছে। আর একই সঙ্গে দেখবেন যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যারা পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করে, তারা এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাতে তারা এই মুহূর্তে তাদের শেয়ার বিক্রি করে টাকাগুলো বের করে না নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কি ধারণা করতে পারি যে এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের যে শেয়ার বা তাদের যে অ্যাসেট আছে সেইগুলো দিয়েই আসলে তাদের এই ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নিতে পারে। তারা তাদেরকে ব্যাংকের মাধ্যমে নোটিশগুলো যাবে যে আপনি মানে যে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে যে ঋণগুলো আছে আসলে সেই প্রতিষ্ঠানগুলোকেই ঋণ পরিশোধ করতে হবে। তো সেক্ষেত্রে আসলে তাদের শেয়ার ভ্যালু আছে, যদি মানে সেটা বিক্রি করা যেতে পারে। তারপরে একই সঙ্গে তাদের অ্যাসেট ভ্যালু আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো এই হচ্ছে প্রক্রিয়া। এখন ঠিক বাংলাদেশ ব্যাংক আর কি প্রক্রিয়া অনুসরণ করবে সেটা এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে শেয়ার করেনি। তো বেসিক যে ধারণা তার থেকে এইটুকুই বলা যায়। মানে এখন নতুন গভর্নর নিয়োগ পাওয়ার পর প্রথম দিনই উনি একটি সংবাদ সম্মেলনে আসেন, সেখান থেকেই তিনি বলতে চেষ্টা করছেন যে আসলে যারা অনিয়ম করেছে ব্যাংক খাতে, যাদের কারণে ব্যাংকে আজকে একটু মানে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে, এই ঘটনার পেছনে আসলে যারা আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন এবং সেই ব্যবস্থাগুলো অবশ্যই হচ্ছে ব্যাংকিং যে নিয়ম কানুনের মধ্যে থেকেই তারা নেবেন। তো সেক্ষেত্রে আসলে প্রথমে তারা যেটা করবেন যে কোন ব্যাংকে আসলে কি ধরনের ঋণ জালিয়াতি বা হচ্ছে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে সেটা তারা একটা অডিট করার ব্যবস্থা করবেন। সেই অডিটের ভেতর থেকে যে উঠে আসবে যেসব দুর্নীতি অনিয়মের তথ্য, তার ভিত্তিতে তারা সেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেবেন যে সেখানে কি হয়েছে, তার জন্য কারা দায়ী, সেই টাকা কিভাবে তুলে নিয়ে আসা যাবে, এই বিষয়গুলো আসলে একটা অডিটের মধ্যে দিয়ে যাবে। এরপরে বিভিন্ন রকমের ব্যবস্থা তারা নিতে পারবে, যেটা আসলে ব্যাংক কোম্পানি আইনের মধ্যে যেভাবে বলা আছে সেইভাবে তারা সেটা করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এবার জানাবো দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর। প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বাংলাদেশ একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি এরই মধ্যে এ বিষয়ে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান চীনের রাষ্ট্রদূত, পরে ব্রিফিংয়েও তিনি অংশ নেন। ব্রিফিংয়ে তিনি বলেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বাংলাদেশে বিএনপির সঙ্গে কাজ করতে চায়। দলের কার্যালয়ে চীনের রাষ্ট্রদূতের এই আগমনকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা তার দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। পরিচালকদের সঙ্গে প্রথম সভায় সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নেওয়া, দেশকে এগিয়ে নেওয়া। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজ করা সহজ হবে, আমরা যেন অন্যদিকে সরে না যাই। দর্শক, এই ছিল আজকের কি খবরে। এসব খবরের বিস্তারিত এবং অন্যান্য খবর জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট, দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।